7ই জুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের পথে 24 জনের গ্রুপ নিয়ে। শিয়ালদা স্টেশনের পরিবর্তে ট্রেন ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে এবং প্রায় 1.5 ঘন্টা লেটে পৌঁছেছিল নিউ মাল জংশনে। এই জার্নিটা আমাদের কিন্তু ভীষণ সুন্দর। এই কাঞ্চনকন্যায় শিলিগুড়ি জংশন থেকে মালবাজার অবধি, ইনফ্যাক্ট আলিপুরদুয়ার অবধি জার্নিটাই কিন্তু ভীষণ সুন্দর। আগের পর্বে আমি দেখিয়েছি প্রথম দুরাত্রির ডুয়ার্সের মূর্তি গরুমারা ফরেস্টের পুরো বিবরণ। আজকে আমরা মূর্তি থেকে বেরিয়ে এগিয়ে গেছি জলদাপাড়ার উদ্দেশ্যে। প্রথমে জলদাপাড়া পৌঁছে সেখানে আমরা রিসোর্ট গাছবাড়ি রিসোর্টে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আজকের এই পর্বে আমার পুরো জার্নিটাই থাকবে জলদাপাড়া আর জয়ন্তীর। মূর্তি থেকে বেরিয়ে আমাদের জলদাপাড়া পৌঁছাতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগেছিল। পথে আমরা একবার চামুরচি বাগানের কাছে শামসি ভুটানেও কিছুক্ষণের জন্য ঘুরে আমরা বেরিয়ে গেছিলাম জলদাপাড়ায়। মেঘলা আকাশ আর এই প্রাক বর্ষার মরশুমে এই রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। এমনি রাস্তা অসাধারণ। এই রাস্তা সোজা গুয়াহাটি চলে গেছে আর বৃষ্টির জল পড়ায় আস্তে আস্তে জঙ্গল কিন্তু ঘন সবুজ হয়ে যাচ্ছে। এই জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। পুরো জার্নিটাই আমরা এনজয় করতে করতে 4টে গাড়ি নিয়ে চললাম জলদাপাড়ার উদ্দেশ্যে। জলদাপাড়া পৌঁছে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমাদের জঙ্গল সাফারির টিকিট অনলাইনে কাটা ছিল। অনলাইনে এই জঙ্গল জিপ এবং গাইড নিয়ে পড়ে 3200 টাকা। জিপ শুদ্ধ, গাইড শুদ্ধ। এই জঙ্গল সাফারির পুরোটাই আমরা ঢুকেছিলাম হলং বাংলোর গেটের ভেতর দিয়ে যেতে হয় এবং অনেকটা যাওয়ার পর সেই হলং বাংলোর সামনে থেকে আসল জঙ্গল সাফারিটা শুরু হয় এবং এই সাফারিটা বলে রাখা ভালো, বেশ সুন্দর। আমরা এখন হলং বাংলোতে দাঁড়িয়ে জঙ্গল সাফারি করতে এসেছি পুরো গ্রুপ নিয়ে জলদাপাড়া ফরেস্টে। আজকে আমরা জলদাপাড়াতেই থাকবো গাছবাড়ি রিসোর্টে। এখন দেখাই এই হলং বাংলোর সামনে, জঙ্গলের সামনেই দেখা যাচ্ছে বাইসন। দেখাই একটু আপনাদের। হলং বাংলোটা কিন্তু বেশ সুন্দর। এই হলং বাংলোয় অনলাইন বুকিং করে আসা যায়, কিন্তু পাওয়া খুব দুঃসাধ্য এবং এখানে মোটামুটি রেট 3800-4000 টাকার মধ্যে ব্রেকফাস্টটা ফ্রি দেয়।
জলদাপাড়ার জঙ্গল সাফারিটা বেশিরভাগ সময় কিছু গন্ডার আর বাইসন খুব দেখা যায়। তার একটা বিশেষ কারণ হচ্ছে এই জঙ্গলটার ঘনত্বটা কম, মাঠের পরিমাণ অনেক বেশি, যেটা গরুমারা বা জয়ন্তীতে নয়। জয়ন্তী বা গরুমারা ফরেস্টের জঙ্গলের ঘনত্বটা কিন্তু ভীষণ বেশি, আর জলদাপাড়া কিন্তু ততটা ঘনত্ব বেশি নয়। ধরে দাঁড়িয়ে থাকার পর দেখা মিলল গন্ডারের। দিয়ে থাকা লবণ খেতে আসা এই গন্ডার ওয়াচ টাওয়ারের খুব কাছেই সবাই মিলে মুগ্ধ হয়ে দেখছিলাম। বেশ হইচই পড়ে গেছিল গন্ডার দেখে। জঙ্গল সাফারিটা আসা তখন সার্থক। যদিও আমি ব্যক্তিগতভাবে জঙ্গলকে জন্তু জানোয়ারের থেকেও বেশি জঙ্গলের ঘনত্বটাতে বেশি সুন্দর লাগে এবং দেখতে ভালোবাসি। পাশেই কুনকি হাতি দাঁড়িয়ে রাখা আছে। কুনকি হাতি চড়েও এখানে এলিফ্যান্ট রাইড কিন্তু খুব বিখ্যাত, এবং এই এলিফ্যান্ট রাইডের চার্জ হচ্ছে 1200 টাকা পার হেড। এটাও অনলাইনে বুকিং হয় এবং টাইম স্লট নিয়ে এটাও করা যায়। একটা হাতিতে 2 জন, আর বড় হাতি কিছু হাতি আছে 4 জনও বসা যায়। জঙ্গল সাফারির এই শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয় একটা স্কুলের, গ্রামের মধ্যেই জঙ্গলের ভেতরে। এই গ্রামের স্কুলের আদিবাসীদের এই বাচ্চা মেয়েদের নাচ কিন্তু ভীষণ ভালো। এটাই সবথেকে বড় প্রাপ্তি। বেশ কিছুক্ষণ ধরে আমরা এই আদিবাসী নৃত্য দেখলাম, ট্রাইবাল ডান্স দেখে একটু চা খেয়ে এবার আমাদের ফেরার গন্তব্য আমাদের রিসোর্ট, কাজবাড়ি রিসোর্টের উদ্দেশ্যে। জঙ্গল সাফারি করে আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসোর্ট, কাজবাড়ি রিসোর্ট। জলদাপাড়ার এই রিসোর্টটা পালং বাংলার কাছাকাছি এবং জঙ্গলের খুব কাছে, বেশ সুন্দর। গাছগাছালিতে ঘেরা এই রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর এবং একদম জঙ্গলের খুব কাছে। কিন্তু মুশকিল হলো এই এরিয়ায় যদি ভয়ঙ্কর বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সারা রাত্রির আর লাইট পাওয়ার কোনো চান্স নেই, যে অভিজ্ঞতা আমাদের রাত্রিবেলা হয়েছিল। এবং আমার খুব কাছেই, প্রায় 1-1.5 হাত দূরে এই গাছে বাজ পড়াটা কিন্তু আমাদের কিন্তু মারাত্মক ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। বর্ষাকালে যারা ডুয়ার্সের রূপ দেখতে আসেন তারা একটা ভয়ঙ্কর রূপ হয়তো দেখেন, সুন্দর, ভীষণ সুন্দর সবুজে ঘেরা রূপ দেখা যায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বিরূপ হওয়ায় লোডশেডিং এবং অন্যান্য সমস্যারও কিন্তু ভীষণ সম্মুখীন হতে হয়। যেমন এই জঙ্গলের মধ্যে এই কাজবাড়ি রিসোর্টের আমাদের হতে হয়েছিল, এবং কিছু পোকামাকড়েরও উপদ্রব থাকে। এই সমস্যাটা কিন্তু বর্ষাকালের হোমস্টে বা রিসোর্টগুলোতে থাকে। চতুর্থ দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে জলদাপাড়া থেকে বেরিয়ে পড়েছিলাম বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বক্সা জয়ন্তী কিন্তু এক অপরূপ সুন্দর। জয়ন্তী নদীর ধারে আমাদের রিসোর্ট, আর এই জয়ন্তী নদীর ধারে প্রাকৃতিক পরিবেশ ভীষণ অপূর্ব সুন্দর। আমরা এগিয়ে চললাম রাজা ভাত খাওয়া ক্রস করে জয়ন্তীর উদ্দেশ্যে। এবার একটা কথা বলে নেওয়া ভালো, এই জয়ন্তী বা বক্সা এই গ্রিন ট্রাইব্যুনালে পড়ে যাওয়ায় আস্তে আস্তে কিন্তু এখানে থাকার সিস্টেমটা উঠে যাচ্ছে। যারাই এখানে আসতে হবে তাদের জঙ্গল সাফারির উদ্দেশ্যে আসতে হবে এবং আলিপুরদুয়ার বা হ্যামিল্টনগঞ্জ, কালচিনি থেকে এসে ঘুরে যেতে হবে।
আর সেই সমস্যারই আমাদের সম্মুখীন হতে হয়েছিল সারা রাত লোডশেডিং থাকায়। এনি হাউ এরা চেষ্টা করছে যাতে পর্যটক এখানে এসে না থাকতে পারে, যার জন্য এখানকার হোমস্টেগুলোতেও সমস্যা হচ্ছে। যতই ভালো হোক, ইনফ্রাস্ট্রাকচার এবং এদের এই লোডশেডিংয়ের অত্যাচার কিন্তু সম্মুখীন হতে হয়, যেটা খুবই কষ্টের। যদিও আমাদের এই প্রাকৃতিক পরিবেশ আর অসাধারণ একটা জঙ্গল আমাদেরকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল। জয়ন্তীতে পৌঁছেই আমরা বেরিয়ে গেছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আর এই জয়ন্তীর জঙ্গল কিন্তু ভীষণ ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গল হওয়াতে আমরা কোনো জন্তু জানোয়ার না দেখতে পেলেও জঙ্গলের একটা কিন্তু অসাধারণ রূপ দেখেছিলাম। আমরা এই জঙ্গল সাফারি করে আমরা চলে গেছিলাম ছোট মহাকালের উদ্দেশ্যে। তার আগে আমরা কিছুক্ষণের জন্য রিসোর্টে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের এই হোমস্টেটার নাম ছিল বনান্তে। বনান্তে হোমস্টেটার খাওয়া দাওয়া এবং ঘর ভীষণ থাকা কিন্তু খুব সুন্দর। যদিও আগেই বলেছি যে বেশ কিছু সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়েছিল এই জয়ন্তীতে, রাত্রিবেলা লোডশেডিং হয়ে যাওয়াতে, এইসব হোমস্টেগুলোতে জেনারেটর ব্যাকআপ না থাকায় এবং আস্তে আস্তে এইগুলো উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকার জন্য এদের ইনভেস্টমেন্টও হোমস্টেতে কমে যাওয়ায় আস্তে আস্তে কিন্তু এখানে থাকা সমস্যা হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ দিয়ে আমরা সেগুলো জয় করে আমরা কিন্তু মেতে উঠেছিলাম বেশ সুন্দর একটা আনন্দে। জয়ন্তী নদীর ধারে অনেকগুলো হোমস্টে থাকা সত্ত্বেও এই বনান্তেটাই একটু স্ট্যান্ডার্ড এবং এর খাওয়া দাওয়া বেশ ভালো। আমাদের গ্রুপে 24 জন থাকাতে এই জয়ন্তীতে আমাদের এই বনান্তের আশেপাশেও আরও দুটো হোমস্টে নিতে হয়েছিল, যেগুলো স্ট্যান্ডার্ড কিন্তু ভীষণ খারাপ এবং সেগুলো সত্যি তার কেয়ারটেকার বা কেয়ারটেকিং খুব খারাপ বলে, এবং তাদের স্ট্যান্ডার্ডও কিন্তু বনান্তের ধারে কাছে নয়, যে সমস্যাটারও আমাদের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু এই নদীর ধারে এই পরিবেশ আর চারিদিকের এই ঘন জঙ্গল আমাদের কিন্তু সব ভুলিয়ে দিয়েছিল। আমরা এই বনান্তে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম প্রথমে জঙ্গল সাফারি, তারপরে ছোট মহাকালের উদ্দেশ্যে। যদিও ছোট মহাকাল জয়ন্তী নদীর ভরা জল থাকাতে পুরো পৌঁছাতে না পারলেও হাওদা ভিউ পয়েন্ট অবধি যেতে পেরেছিলাম এবং সেটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা, সেটাও আমি দেখাচ্ছি। হাওদা ভিউ পয়েন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এই বনান্তের খাবারটা কিন্তু অসম্ভব ভালো খাবার খেয়েছি, আর রিসোর্টটার পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর।
এই জয়ন্তী নদীর ওপর দিয়ে জিপে করে ছোট মহাকালের উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়েছিলাম, এইটা কিন্তু একটা অসম্ভব থ্রিলিং, অসম্ভব ঝাঁকুনি ঝাড় শক্তি দিয়ে পাথরের মধ্যে দিয়ে আর নদীর জলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল জিপ, এবং ভরা জল তখন বেড়ে গেছে প্রচুর জয়ন্তীতে, এবং সেই জলের স্রোত আর তার সেই ঝাঁকুনি ভুলে এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমরা সবাই আনন্দে করতে করতে গেলাম। 4টে গাড়ি নিয়ে আমরা চললাম ছোট মহাকালের উদ্দেশ্যে। যদিও পৌঁছাতে পারিনি ছোট মহাকাল অবধি, তার আগেই থেমে যেতে হচ্ছে হাওদা ভিউ পয়েন্টে, কারণ নদীর যা জলের স্রোত আর পরিমাণ ছিল তাতে গাড়ি যেত না। এই হাওদা ভিউ পয়েন্টের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানে। আর ওই নদীর ভরা স্রোতে সবাই তখন মেতে উঠেছে নদীর জলে পা ভেজাতে, সবাই নিজেদের মতো আনন্দে মেতে উঠেছে, ছবি তুলতে, রিল বানাতে আর জলের স্রোত দেখতে। জলের স্রোত আপনারা অসম্ভব ভয়ঙ্কর স্রোত, তখন ভুটান পাহাড়ে বৃষ্টি হলে এখানে স্রোত বেড়ে যায় ভয়ঙ্কর রকমভাবে। আমরা এই হাওদা ভিউ পয়েন্ট দেখে আবার সেই ঝাঁকুনি খেতে করতে ফিরে চললাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। ততক্ষণে সন্ধে প্রায় 6:30 বেজে গেছে। জয়ন্তী থেকে ছোট মহাকাল মন্দির যাওয়ার পথে এই মুহূর্তে নদীর ধারে রাস্তার নদীর স্রোত। আমার সাথে মিলন দাঁড়িয়ে আছে, আমাদের গাইড, আমার পুরনো গাইড মিলন, সব জায়গায় নিয়ে যায়। জলের স্রোত, আদৌ যাওয়া যাবে না, আর এখান থেকেই ব্যাক মহাকাল মন্দির। এরকম নদী অনেকগুলো ক্রস করে করে এসেছি, এই জায়গাটা ভয়ঙ্কর স্রোত। আমাদের এই 5 নাইট 6 ডেজ ডুয়ার্স ট্রিপের শেষ দিন ছিল কুচবিহার। আর কুচবিহার শহর রাজার শহর, রাজবাড়ির শহর, মদনমোহনের শহর, এই পুরো ইতিহাস নিয়ে আমি আসবো এর আগামী পর্বে। আমরা জয়ন্তী থেকে ফিরে রাত্রিরে থেকে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম কুচবিহারের উদ্দেশ্যে। পথে বানেশ্বর মন্দির দেখে আমরা পৌঁছে গেছিলাম কুচবিহার ইলোরা হোটেলে। আর তারপরেই রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম মদনমোহন মন্দির দেখতে, আর পরের দিন সকালে কুচবিহার রাজবাড়ি দেখতে। এই পুরো কুচবিহার শহর আর এই রাজবাড়ি ইতিহাস নিয়ে আমি আসবো আগামী পর্বে। কুচবিহার শহর ঐতিহাসিক শহর এবং সংস্কৃতির শহর, এবং বেশ ভালো একটা ছিমছাম পরিচ্ছন্ন শহর, যে শহরটা গেটওয়ে অফ নর্থ ইস্ট। এখান থেকে আপনার নর্থ ইস্টের সমস্ত জায়গায় যাওয়া যায়। আগামী পর্বে এই কুচবিহার দেখতে থাকুন।